স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি গোলাম কিবরিয়া। গাজা ইসরায়েলের চলতি আগ্রাসন বন্ধে সোচ্চার সারা বিশ্বের মানবতাবাদীরা, কিন্তু বিশ্ব নেতারা এবেলায় এসে অনেকটাই মুখে কুলু পেটে আছেন। এক সপ্তাহ পর সহিংসতা অবসানে মিশরের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে তেল আবিব। তবে গাজায় ইসরায়েলের অবরোধ প্রত্যাহার না করা হলে কোনো ধরনের সমঝোতায় যেতে নারাজ হামাস। তাই আবারও ইসরায়েলের বেপরোয়া বিমান হামলায় রক্তাক্ত গাজা। এসব নিয়ে আজকের আলোচনা রক্তাক্ত গাজা। কথা বলতে স্টুডিওতে আছেন 1980 সালে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন রণাঙ্গনের যোদ্ধা সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক, আছেন সমাজতাত্ত্বিক ও গবেষক ডক্টর সলিমুল্লাহ খান এবং গবেষক, লেখক ও সাংবাদিক আফসান চৌধুরী। 1980 সালে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন রণাঙ্গনে যুদ্ধ করেছেন আপনি। সে অভিজ্ঞতার আলোকে এই বর্তমান সময়ে যেই তাদের সংঘর্ষ চলছে, সেটার মধ্যে কোনো বাকবদল বা কোনো ভিন্নতা দেখতে পান? সেই সময়ের প্রেক্ষাপট, এখনকার প্রেক্ষাপট। আমি সে সময়কার প্রেক্ষাপটের সাথে এখন যদি তুলনা করি তাহলে দেখব যে প্যালেস্টাইনিয়ান নেশন আগের যে জেনারেশনটা ছিল তারা কিন্তু রিয়েলি ফাইট করেছে। ফাইট করে ইসরায়েলের সাথে তাদের ফাইটিং যেটা হতো সেটা দেখেছি। সেই সময়টা ওই জায়গায় ছিলাম। কিন্তু ওই সময় আমরা কিন্তু আমাদের যখন মিটিং হতো, কনফারেন্স হতো আমাদের, তখন ইয়াসির আরাফাতকে মানে আমরা আবু উম্মর বলতাম। আমি একবার বলেছিলাম এই কথা যে তোমরা যে জেনারেশনটা ফাইট করেছো তোমাদের কজের জন্য, তোমাদের ল্যান্ডের জন্য, তোমাদের কামিং জেনারেশন কিন্তু সেই ফাইটটা করছে না এবং তাদের মধ্যে অন্য মেন্টালিটি কাজ করে। ওরা সবাই রিফিউজি মেন্টালিটিটা একটা কিন্তু বাজে মেন্টালিটি, সেটা কাজ করে এবং সেই ডেডিকেশনটা তাদের মধ্যে নেই। তারপর আমি তো ওখানে প্রায় 2 বছরের মতো ছিলাম। তো সাউথ লেবাননে আমাদের ডিপ্লয়মেন্ট ছিল। এই ডিপ্লয়মেন্টের সময় রাশিয়া তখন তো কোল্ড ওয়ার হয়নি, ভাঙেনি, রাশিয়া তো হয়নি, কোল্ড ওয়ারের যুগ তখন। রাশিয়া তখন প্রচুর অস্ত্র দিচ্ছে প্যালেস্টাইনিয়ানদেরকে। তো সাউথ লেবানন ডিপ্লয়মেন্টে আমাদের কাছে সেই সময় কাতিউশা গান থেকে কম্পিউটারাইজড গান, 32 ব্যারেল হাওয়ার্জার গান, এগুলো ছিল আমাদের সাথে সে সময় এবং আমাদের ছেলেরা সেগুলো ইউজ করতে তখন পারে। একটা সময় মাসাদ চিফ সাউথ লেবানন ভিজিটে এসেছিলেন। তো এই যে শেল ড্রপিং হচ্ছিল, যেটা 32 ইয়ার্স ইফেক্টিভ রেঞ্জ, তো সেই শেল ড্রপিংয়ে উনি মারা যায়। তো ইসরায়েলিদের একটা বিষয় আছে, আমরা যখন বৈরুতে প্রথম নামি তখন আমাকে ডেকে নিয়ে বলা হয়েছিল, তোমার হাতে যদি কোনো ইসরায়েলি কোনো সময় মারা যায়, পৃথিবীর যে প্রান্তে তুমি থাকো তোমাকে তারা মারবে, তোমাকে হিট করবেই, তারা তোমাকে ছাড়বে না। সো বি কশাস, ওইভাবেই তোমাকে চলতে হবে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন তাহলে? আপনার যুদ্ধের উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য তো প্যালেস্টাইনিয়ানদের সাহায্য করা। আমি কিন্তু কোনো সিনারিওটা না, আমার প্রোটেকশনটা নেওয়ার কথা, প্রোটেকশনের কথা বলেছে। হ্যাঁ, আমার মানে প্যালেস্টাইনিয়ান অথরিটি আমাকে আমাদের প্রোটেকশনটা আমরা সেভাবে নিয়ে চলি যাতে, সেটার জন্য বলেছে। এখন ওই সময় তারপর তারা কিন্তু ডিসিশন নিল, দেখেন, যে লেবাননে আর কোনো প্যালেস্টাইনিয়ানদের থাকতে দিবে না। এবং সে সময় তারা কখন অ্যাটাক করবে, কোন দিন অ্যাটাক করবে, সেটাও করলো। 71 যুদ্ধের একটা অভিজ্ঞতা তখন আমাদের ছিল, আমার ছিল ব্যক্তিগতভাবে। ওরা লিফলেট ছড়িয়ে দিল কোন সময় তারা অ্যাটাক করবে, কোন দিন তারা অ্যাটাক করবে। সিভিলিয়ানদের বলা হলো সিরিয়ান হাইওয়ে দিয়ে যত সিভিলিয়ান আছে সব সিভিলিয়ান যাতে চলে যায়, আর এটা ছিল তাদের সাউথ লেবাননে যেহেতু আমাদের ডিপ্লয়মেন্ট, তারপরেই হচ্ছে ইসরায়েল মানে প্যালেস্টাইন, যেটা আমরা মুক্ত করার জন্য চেষ্টা করছি। তো সেদিক দিয়ে আমরাই প্রথম শিকার হয়ে গেলাম যুদ্ধের। বাঙালি যারা আমরা ছিলাম, আমাদের প্যালেস্টাইনিয়ান ছিল, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসছিল তখন, আমাদের ভলান্টিয়ার এসছে, ইভেন জার্মানি থেকে এসছে, লন্ডন থেকে এসছে, অনেক জায়গা থেকে আমাদের সাথে এসছে। এবং ফরচুনেটলি ইয়াসির আরাফাত সবাইকে আমার কমান্ডে তখন দিয়ে দিয়েছেন। আচ্ছা, সেই সময় আর এখন যে হামলাটা হচ্ছে, তখন কি এরকম একতরফা হচ্ছিল এখনকার মতো? না, একতরফা হচ্ছিল না। তখন তো
লেবাননে আমরা আছি। আর সেই কারণে হামলাটা একতরফা এয়ার স্ট্র্যাপিং হতো। তো এয়ার স্ট্র্যাপিং হলে বৈরুতকে একটা নেটের মধ্যে আনা হতো, ওই অ্যান্টি এয়ারক্রাফট গান নেটওয়ার্কে আনা হতো। তো ওরা খুব বেশি সুবিধা করতে পারতো না তখন। কিন্তু যখন তারা ইনভেড করলো, কাউন্টার অ্যাটাক করলো, তারা এয়ারে আসলো, তারা ল্যান্ড অ্যাটাক করলো, মেডিটেরিয়ানে তারা অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক নামিয়ে তারা করলো। আমাদের বাংলাদেশে প্রায় 16 জন সাথী আমাদের ওখানে মারা গেছে। তো আমার একবার এমুনেশন শেষ হয়ে গেছে সাউথ লেবানন থেকে, আমি তাড়াতাড়ি বৈরুতে এসে আমি আমার কমান্ডার মনে আছে আবু সুফিয়ানকে বলছি যে আমার এমুনেশন শেষ, তুমি করো আমাকে। আবু সুফিয়ান তখন বলছে যে তোমার এত এটা নিয়ে দৌড়াদৌড়ি করার দরকার নেই, তুমি থাকো, খুব বেশি দিন আমরা এখানে টিকতে পারবো না। তারপর তো রেড ক্রসের সাথে কথা বলে আমরা ইয়াসের আরাফাত সহ সাইপ্রাসে চলে আসি। ওইটা ছিল একটা সময় ওই রকম। এরপরে কিন্তু হয়ে গেল ওখানে হামাস তৈরি হলো। তখন কিন্তু এর আগ পর্যন্ত হামাসের জন্ম হয়নি। এই হামাস যখন তৈরি হলো, হামাস কিন্তু ইজ এ ভেরি ডেঞ্জারাস এবং তারা কিন্তু দে মেন বিজনেস, এবং একবার কিন্তু ইসরায়েলকে নাস্তানাবুদ করে দিয়েছিল। এখন এইবারও কিন্তু হামাস বেশ এই রকেটগুলো করছে। এটাও নাকচ করলো হামাস তো খুব এক্সট্রিম। আমি আবার আপনার কাছে আসবো, একটু যাচ্ছি সলিমুল্লাহ খানের কাছে। এই যে দশকের পর দশক ধরে এই সংঘর্ষ চলছে এবং আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলি বরাবর আগ্রাসী ভূমিকায়, এই সংঘর্ষ বন্ধে বা ইসরায়েলকে নিবৃত করতে আমাদের জাতিসংঘ কি ভূমিকা রাখছে? এখন জাতিসংঘ বলতে গেলে কোনো ভূমিকায় রাখছে না। জাতিসংঘের কথা যদি আসে, জাতিসংঘ 1948 সনে একটা যে প্রস্তাব পাশ করেছিল যে প্যালেস্টাইন ভূমিকে দ্বিখণ্ডিত করা হবে, যেটাকে আমরা পার্টিশন প্ল্যান বলি, এটা হচ্ছে 181 নম্বর জাতিসংঘ প্রস্তাব, ইউএন রেজলিউশন 181। সেটাতে কথা ছিল প্যালেস্টাইনকে দুভাগ করা হবে, একটা হবে ইসরায়েল আর একটা হবে আরবদের বা প্যালেস্টাইনি রাষ্ট্র। তখন প্যালেস্টাইনিরা সেটা মানেননি। তারা মনে করেছিলেন যে তাদের মাতৃভূমিকে তারা দ্বিখণ্ডিত হওয়া থেকে বরং একটাই রাষ্ট্র থাকবে, সবার সমান তারা বিরত রাখতে পারবে, অর্থাৎ নিজের মাতৃভূমি দ্বিধা বিভক্ত হোক এবং বিদেশি একটা আগ্রাসী শক্তি যারা ওখানে কলোনাইজার তারা ওখানে থাকবে, এটা কেউ মানতে পারে না। তারাও চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে হটে যেতে হয়েছে। তারা তাদের যেটুকু ভূমি ছিল সেটাও তারা রক্ষা করতে পারেনি। 1964 সন পর্যন্ত তারা অন্যান্য আরব শক্তির উপর নির্ভর করতেন। 1964 সনে এই যে আবু আম্মার, ইয়াসের আরাফাতদের আল ফাতা, তারা প্রথম সংগঠন করা শুরু করে পিএলও। এই পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন 1964 সনের দিকে গঠিত হয়েছে। তখন তারা প্যালেস্টাইনে একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা দলিল প্রণয়ন করে, প্যালেস্টাইনিয়ান ন্যাশনাল কোভেনেন্ট বলে। তাতে তারা কয়েকটা কথা উল্লেখ করেন। তাদের লক্ষ্য হচ্ছে প্যালেস্টাইনকে মুক্ত করা, শব্দটা ছিল ইংরেজিতে লিবারেশন। হ্যাঁ, তারপর তারা আর্মড স্ট্রাগলের কথাটা সরাসরি সেখানে উল্লেখ করেন। কিন্তু সেই বাবদ তারা যে প্রক্রিয়াগুলো শুরু করেন 1968-69 দিকে, বিমান হাইজ্যাক এবং অন্যান্য যেগুলো ইন্টারন্যাশনাল আন্দোলন তারা করেন, যেগুলিকে ইসরায়েল পৃথিবীর কাছে তুলে ধরেছিল সন্ত্রাসবাদ আকারে, এবং সেইটা তারা একসময় প্রত্যাহার করতে বাধ্য হন। এইভাবে বলছি, এই যে প্যালেস্টাইনের অবস্থান, লেবানন থেকে 1982 সনে তাদেরকে একেবারে হটিয়ে দেওয়া হয়। তখন তাদের শেষ আশ্রয় হয় তিউনিসিয়া, এখানে গিয়ে তারা দাঁড়ায়। এখন বলছি মাঝখানে একটা বড় ঘটনা ঘটেছে, যেটা উল্লেখ করা দরকার হামাস বলার আগে। সেটা হচ্ছে 1987 সনে, যেটাকে ইন্তিফাদা বলা হয়, প্যালেস্টাইনের গণ অভ্যুত্থান ঘটে। জনগণ প্যালেস্টাইনের অধিকৃত এলাকায়, কারণ 1967 সনের যুদ্ধে আরবরা পরাজিত হওয়ায় অনেক বড় এলাকা ইসরায়েল আর দখল করে নেয়। 1948 যেটা পেয়েছিল তার চেয়ে অনেক বড় এলাকা তার দখল করে নেয়। তখন জাতিসংঘ আবার প্রস্তাব করে, পরে বলা হচ্ছিল কি এটা তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু কখনোই প্যালেস্টাইনকে সেটা ফিরিয়ে দেওয়া হয়নি। এখন শেষ পর্যন্ত অবস্থা যে দাঁড়ালো, 1987 সনে অধিকৃত শহরগুলিতে, যেটাকে তো পশ্চিম তীর এবং গাজা, এই দুটাই ছিল প্যালেস্টাইনিদের এলাকা। এই দুটো এলাকাতেই সর্বশেষ এই দুটো এলাকায় সর্বশেষ এলাকার বৈশিষ্ট্য আপনার একটা আন্দাজ থাকতে হবে। 1990 সনের দিকে যদি আমরা আসি, মোট প্যালেস্টাইনের জনসংখ্যা হচ্ছে পৃথিবীতে অল্প, 1/2 কোটির মতো, 50 লাখের মতো, এবং গাজা এবং পশ্চিম তীর মিলে হয়তো সেখানে 15 লাখ থেকে 20 লাখ লোক আছে। কাজে তাদের জনসংখ্যা খুবই ছোট, কিন্তু তারপরেও তাদের মধ্যে একটা গোষ্ঠীগত ঐক্য থাকার কারণে ইসরায়েলের সাথে বেশি সহযোগিতা করার লোক পাওয়া যায়নি। ইন্তিফাদা কথাটা সার কথা হলো যে জনগণ এখন নিরস্ত্র অবস্থায়, সশস্ত্র অবস্থায় নয়,
দখলকারী শক্তির বিরুদ্ধে তারা গণ অভ্যুত্থান করবে এবং সেটার সাফল্যে সারা পৃথিবী তখন উচ্চকিত হয়ে যায়, ইসরায়েল ভয় পেয়ে যায় এবং প্যালেস্টাইনি নেতারাও শুধু ইসরায়েলের চাপে নয়, তারা তাদের কৌশল পরিবর্তন করার জন্য 1988 সনে আলজিয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের একটা অধিবেশন ডাকেন। সেই অধিবেশনে খুব বেশি লোক আসতে পারেনি, 380 জন প্যালেস্টাইনিয়ান প্রতিনিধি, যার মধ্যে এডওয়ার্ড সাইদ ছিলেন আমেরিকা থেকে, ইব্রাহিম আবু লগদ ছিলেন, আর অন্যান্য নেতারা তো ছিলেনই। প্যালেস্টাইনিয়ান ন্যাশনাল কাউন্সিল মানে তাদের অনেকটা জাতীয় সংসদের মতো। সেখানে সিদ্ধান্ত হয়, ঐতিহাসিক সিদ্ধান্ত, যে তারা এখন সশস্ত্র সংগ্রাম বাদ দেবেন এবং লিবারেশন নয় তাদের লক্ষ্য, কিন্তু ইন্ডিপেন্ডেন্স বা মুক্তি নয় স্বাধীনতা। তখনও কিন্তু এই নেতৃত্ব দিয়েছেন কিন্তু ইয়াসের আরাফাত। ইয়াসের আরাফাতের সাথে দ্বিমত করেছিলেন জর্জ হাবাস এবং আরও অন্যান্য প্যালেস্টাইনের আরও দুটো সংগঠন ছিল, একটা হচ্ছে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন PFLP, আর ছিল ডেমোক্রেটিক পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন। তাদের নেতার নাম হচ্ছে নাইফ, মানে বেশ কঠিন নাম, তার নেতার নাম হলো নাইফ হাবাত মা। এই নেতাগুলো শুধু ইয়াসের আরাফাত একমাত্র নেতা না, হ্যাঁ আবার এবার উচ্চারণ, আমি আরবিটিকে উচ্চারণ করতে পারছি না। এই নেতারা বলেছিলেন পুরোপুরি এরকম যদি আমরা সমস্ত পদ্ধতি বাদ দেই তাহলে ইসরায়েল অনেক বেশি সুবিধা পেয়ে যাবে, আমাদের এখনই সমস্ত কনসেশন দেওয়ার দরকার কি। তবু ইয়াসের আরাফাত কনসেশনটা দিলেন। তারপর যেই তথাকথিত অসলো শান্তি প্রক্রিয়া শুরু হলো। এই অসলো শান্তি প্রক্রিয়ার মূল কথাটা ছিল প্যালেস্টাইন ভূমি 1948 সনে যেভাবে জাতিসংঘ প্রস্তাব নিয়েছিলেন দুভাগ হবে সেটা হবে, কিন্তু সীমানা রিভাইভ করা না, কথাটা গুরুত্বপূর্ণ। পার্টিশন প্ল্যানটা তারা মেনে নেবেন, এটাকে 181 নম্বর প্রস্তাব, কিন্তু সীমানা তো আগেরটা নেই। 1948 যে সীমানা জাতিসংঘ করে দিয়েছিলেন সেটা লঙ্ঘন করে তারা 1967 সনে অনেক জায়গা দখল করে নিয়েছে। তারপরেও ইসরায়েল বারবার বলছিল প্যালেস্টাইন আমাদেরকে স্বীকার করুক, তখন তারা স্বীকার করলো। অর্থাৎ ইসরায়েলকে আগে তারা জুইশ এন্টিটি, জায়নিস্ট এন্টিটি বলতো, এখন সেটাকে ইসরায়েল রাষ্ট্র হিসেবে তারা স্বীকার করে নিলেন। কিন্তু পাল্টা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে তাদের যে স্বীকার করা, সেটা তারা পুরোপুরি দিল খুলে করলো না। এখনো পর্যন্ত এই যে অধিকৃত আরব ভূমি, এটা ইফেক্টিভলি ইসরায়েলের অধীনে আছে। এখনো পর্যন্ত জাতিসংঘ বা বৃহৎ শক্তিগুলো কেউই তাদের পক্ষে না, তাদেরকে পূর্ণ রাষ্ট্র হিসেবে, সার্বভৌম রাষ্ট্র হিসেবে, যেটা বলে পলিটিক্যাল সভরেন হিসেবে এখনো স্বীকৃতি দিচ্ছে না। তারা জাতিসংঘ অবজারভার স্ট্যাটাস পেয়েছে, তাদেরকে পূর্ণ সদস্য করে নিতে হলে যে প্রস্তাব গ্রহণ করা দরকার সেটা কিন্তু এখনো করা হয়নি। তাতেই কি জাতিসংঘের অবস্থানটা পরিষ্কার হয়ে যায় না? যে জাতিসংঘের মধ্যে এটাকে বলতে হবে আপনাকে, জাতিসংঘ হচ্ছে আন্তর্জাতিকভাবে পরিচালিত গণতান্ত্রিক প্রতিষ্ঠান, কিন্তু তারপরেও সেখানে বৃহৎ শক্তির আধিপত্য আছে এবং বৃহৎ শক্তির মধ্যে যিনি বৃহত্তম শক্তি, প্যারামাউন্ট পাওয়ার যাকে বলা হয়, আজকে তার প্রেসিডেন্টের বক্তৃতা আমরা টেলিভিশনে শুনলাম, উনি বললেন, কথা লক্ষ্য করেন, যে কোনো নিরপেক্ষ লোক যে কথা বুঝতে পারবে, বলছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, তার বিরুদ্ধে রকেট ছোড়া হচ্ছে। এই রকেটগুলো হচ্ছে গুলতির মতো বলতে গেলে। তখন একটা মজা হচ্ছে কি, এতগুলি রকেট ছোড়া হয়েছে, বলা হচ্ছে 600, 700, 800, কিন্তু ইসরায়েলের 4 জন লোক আহত হয়েছে, 1 জন লোকও মারা যায়নি। আমি চাই না যে তাদের লোক মারা যাক, অথচ পক্ষান্তরে প্যালেস্টাইনের নিরীহ জনগণ, সেখানে সামরিক বাহিনী 77 জন শিশু এবং নারী, তাতে দেখা যাচ্ছে তারা প্রায় 200 লোকের কাছাকাছি মারা গেছে। কারণ এতেই বোঝা যায়, মার্কিন প্রেসিডেন্ট নিজেই বলছেন যে রকেট ছোড়ার বিরুদ্ধে ইসরায়েলের তো আত্মরক্ষার অধিকার আছে। কাজে এখানে পক্ষপাতটা স্পষ্ট। বক্তব্য থেকেই পরিষ্কার। আপনার ভাই, এই যে মিশরের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব, আজকে যেটা প্রস্তাব দিয়েছিল সেটা তেল আবিব রাজি হয়েছিল, কিন্তু হামাস সেটা মানছে না। তারা বলছে যে তাদের উপর আরোপিত প্রতিরোধ সেটা তুলে নিতে হবে। এই যে এই যুক্তিটা, এটা কতটা যুক্তিসঙ্গত হামাসের আর কতটা আবেগের, এই প্রসঙ্গে আসবো। আমি একটা বিরতি নিয়ে আপনার কাছে নিচ্ছে, একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আফসার ভাই, যে প্রশ্নটা আপনার কাছে রেখে গিয়েছিলাম, যুদ্ধবিরতির প্রস্তাব তেল আবিব মেনে নিয়েছে কিন্তু হামাস মানেনি। তারা বলছে যে ইসরায়েলের অবরোধ প্রত্যাহার করা না হলে তারা এটা মানবে না। এই যে তাদের এই যুক্তি, এটা কতটা বাস্তবসম্মত, কতটা আবেগের হামাসের এই বক্তব্য? আমার মনে হয় আপনি যদি প্যালেস্টাইনের ইতিহাসটা দেখেন, 48 থেকে সেলিমুল্লাহ খানও যে কথাটা বললো যে 48 থেকে এটা হলো 2014, তো অনেক দিনের ইতিহাস। সেখানে আপনি দেখেন প্রথম যেই পর্যায়ে তারা ছিল, রেফিউজি হিসেবে ছিল, জর্ডানের সঙ্গে নির্ভরশীল ছিল, সবগুলো আরব দেশ থেকে তারা চলে যেতে হয়েছে। এই হলো একটা সংকট। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন হয়েছে 64-এ, কোথায়, হ্যাঁ 64-এ হয়েছে, এবং সারা দুনিয়া থেকে বেশ কিছু সমর্থক ছিল। তখনকার দিনে পাকিস্তান থেকে অনেক লোকে গিয়েছিল, পরবর্তীতে ওনারা, বেলাল ভাইরা, ওনারা গেছেন। কিন্তু বিষয়টা হয়েছে যে এডওয়ার্ড সাইদ যে এই পদত্যাগপত্র করে প্যালেস্টাইন লিবারেশন কাউন্সিল থেকে, সেখানে একটা কথা সে বলছে যে বারবার সুযোগ পেয়েছে, কিন্তু এই তেল নির্ভর
প্যালেস্টাইন লিডারশিপ জিনিসটাকে কোনোদিন ওইভাবে নেয়নি। তো তারাও হেরে গেছে। তারপরে সেখান থেকে একটা অংশ বের হয়েছে, বিশেষ করে পিএফএলপি এবং জর্জ আব্বাসের সংগঠনগুলো। অর্থাৎ প্যালেস্টাইনের ভেতরে যে দ্বন্দ্ব, সেটা শেষ পর্যন্ত গিয়ে পিএলও সামনের চেহারায় আছে, হামাস গাজায় প্রধান। হামাস একটা ধরুন ওই এলাকার একটা চরমপন্থী ইসলামী সংগঠন। তাদের রাজনৈতিক সমস্যার সমাধানের ভাবনা, এটা তো প্যালেস্টাইনের পিএলওরও ভাবনা এক না। ইনফ্যাক্ট পিএলও আর হামাস সারাক্ষণই মারপিট করে। সেই দিক থেকে আমরা যখন প্যালেস্টাইন শব্দটা উচ্চারণ করছি, বস্তুতপক্ষে আমি কার কথা বলছি আমি বলতে পারবো না। যেটা ইন্তিফাদার কথা সেলিমুল্লাহ বলল, ইন্তিফাদাটা খুব একটা গৌরবজনক সময়, কিন্তু সেই ইন্তিফাদা পিএলও সবচেয়ে ভয় পেয়েছিল, কারণ এটা তো তার নেতৃত্ব চলে যাবে। অতএব এই যে তেল নির্ভর রাজনীতি, এটা কিন্তু প্যালেস্টাইনদেরকেও অনেক বেশি এই করেছে। এবং জর্জ এডওয়ার্ড সাইদের লেখাটা খুব গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে সে বলছিল যে যতবার সুবিধা দেওয়া হয়েছে, তোমাকে দেশ স্বাধীন করে দেওয়া হয়েছে, তোমার প্রোটেকশন, তোমার অর্থ সাহায্য ইত্যাদি সমস্ত কিছু করছে, তুমি তো নাওনি, তুমি কেন এখন এই ভাঙা এই জিনিসটা গ্রহণ করছো? সেটার পিছনে বা যুক্তিটা কি? এই যে সেটা পেয়েছে যে তারা ভেবেছে যে আমরা যুদ্ধ করে ইসরায়েলকে হারিয়ে দিতে পারবো। 67 যুদ্ধ যদি আপনি দেখেন, তখন তো সমস্ত ইসরায়েল আরব দেশ, কিন্তু আমরা দেখেছি যতই দিন গড়িয়েছে যুদ্ধটা আরো যে অসম, এটা পরিষ্কার হয়েছে ক্রমেই আমাদের কাছে। এবং ইসরায়েল যে করেছে নিজের সেনাবাহিনীকে, নিজের যোগ্যতাকে, নিজের সামাল দেওয়ার ব্যবস্থাকে যতটা সবল করেছে, আরবরা সেইভাবে একেবারেই করেনি বা তার যোগ্যতা নেই। সেটা যদি না হয়, আমার কথাটা হয়তো পছন্দ হবে না, আমার মনে হয় সিরিয়াসলি শান্তির দিকে যদি তারা তাকাতো, এই কষ্টটা সাধারণ মানুষের এতটা করতে হতো না। কিন্তু যেহেতু এটা ইজ্জতের সওয়াল হয়ে গেছে, না আমি কি করে ইসরায়েলকে মেনে নেব, সেই জন্য শান্তির দিকে যাচ্ছে। অভ্যন্তরীণ রাজনীতিটা আমি আপনার কাছে একটু জানতে চাই। আমি একটু যোগ করি এখানে আফসান ভাইয়ের কথার সাথে কিছু যোগ না করলে বোধহয় অন্যায় হবে। সেটা হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন 1988 সনে আমি বলেছি নভেম্বর মাসের 15 তারিখে তারা যাকে বলে স্বাধীনতা ঘোষণা সেটা করে, মানে তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে নিজেরা আত্মসমর্পণ করে, সোজা কথায় বলতে গেলে। কিন্তু তারপর জাতিসংঘের যেটা উচিত ছিল, ওই প্যালেস্টাইনিদের যে আত্মসমর্পণ অথবা তাদের যে ঐতিহাসিক দিক পরিবর্তন, অর্থাৎ আমরা সশস্ত্র সংগ্রাম আর করবো না, আমরা এখন শান্তিপূর্ণ উপায়ে আমাদের যেটুকু অংশ সেটা নিয়ে স্বাধীন থাকবো, সেটা কিন্তু ইসরায়েল কখনো বাস্তবায়িত করেনি। কাজে প্রশ্নটা ইসরায়েলকে করা উচিত। জাতিসংঘের যে বিভিন্ন প্রস্তাব আছে, 181 নম্বর, 242 নম্বর, 338 নম্বর, তিনটা তো আউটস্ট্যান্ডিং প্রস্তাব আছে, এইগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে একটা স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র হয়। প্যালেস্টাইন নেতৃত্বের অনেক দুর্বলতা আছে। তাদের প্রথম দিকে তারা আরব নেতৃত্বের উপর নির্ভর করেছিল 1964 পর্যন্ত। তারপর তারা নিজেদের হাতে নেতৃত্ব নেয়, যেভাবে হোক সেটাও তারা কিছুটা জর্ডান নির্ভর, কিছুটা লেবানন নির্ভর, কিছুটা অন্যান্য আরব দেশের সাহায্য নির্ভর। এটা ছিল তারা লিবিয়ার উপর নির্ভর করেছে, তারা ইরাকের উপর নির্ভর করেছে, এগুলো তো আমরা জানি। আমি বলছি বর্তমানের কথা বলছি আমি। 1990 সনের পর থেকে 91 সনের পর থেকে ধরুন, তাও তো 20 বছরের বেশি পার হয়ে গেছে। এই সময় তো ইসরায়েল কথা দিয়েছিল যে একটা স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রকে সে মেনে নেবে, এটাকে বলে 2 স্টেট সলিউশন। এডওয়ার্ড সাইদরাও এটাতে ভোট দিয়েছেন। এডওয়ার্ড সাইদ পরে যেটা কিন্তু আলটিমেটলি আমরা দেখেছি সেটা হয়নি না। সেটা কেন এখন হয়নি বলে আপনি শুধু প্যালেস্টাইনিদের কাছে মানে ব্লেমিং দ্য ভিকটিমস হয়। ইসরায়েল দিয়ে এই দিক থেকে কোনো রকমের সহযোগিতা করেনি, মার্কিন যুক্তরাষ্ট্র যে ইসরায়েলের উপর কোনো রকম চাপ দেয়নি, সে কথা তো আমাদের বলতে হবে। অবশ্যই এটা মনে রাখা উচিত। জাতিসংঘে জিমি কার্টারের সময় যিনি জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন, অ্যান্ড্রু ইয়াং, সেই ভদ্রলোক প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের প্রতিনিধিদের সাথে কথা বলেছিলেন বলে তাকে চাকরিচ্যুত করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদি লবির এই যে বিপুল পরিমাণ শক্তি, সেই কথাটা বাদ দিয়ে তো আমরা বুঝতে পারবো না। সোজা কথা হচ্ছে প্যালেস্টাইনিরা অনেক ভুগেছে এবং তারা শেষ পর্যন্ত তাদের 1 স্টেট সলিউশন বাদ দিয়ে তারা 2 স্টেট সলিউশন মেনে নিয়েছে। তারপরে তারা বলেছে তাদের যে বান্তুস্তান, ছোট ছোট খণ্ড, যেটা ইকোনমিক্যালি ভায়াবল নয়, এডওয়ার্ড সাইদ তখনই বলেছেন এই যে এখানে দেয়াল দিয়ে ঘিরে রাখবে, ওখানে দেয়াল দিয়ে ঘিরে রাখবে, এই যে বান্তুস্তান কনসেপ্ট, এটা দিয়ে একটা রাষ্ট্র হবে না, তাদেরকে জর্ডানের সাথে কনফেডারেশন করতে হবে। এই সমস্ত কারণে এডওয়ার্ড সাইদ, মাহমুদ দারবিশ এবং আর অন্যান্য বড় বড় ইসরায়েল, আমি বলবো প্যালেস্টাইনি বুদ্ধিজীবীরা এটা মানেননি। এই জন্য আমি বলছি আমাদের প্রশ্নটা এইভাবে করা উচিত। আমি আফসান ভাইয়ের প্রশ্নের সাথে যোগ করছি, প্রশ্নটা ইসরায়েলি নেতৃত্বকে করা উচিত। ইসরায়েল কেন একটি প্রস্তাব বাস্তবায়নের জন্য কোন রকম উদ্যোগ নেয়নি? এখন বারবার তারা বলছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন আমাদেরকে স্বীকার করুক, তারপরে আমরা করবো। ওরা তো সবকিছু করেছে, এরপর আর করার কি আছে? এখন যেটা করছে এটা হচ্ছে পিওর অ্যান্ড সিম্পল, আমি বলি কি এটা হচ্ছে স্টেট টেরোরিজম, এটা হচ্ছে জেনোসাইড, এটা হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এই জেনোসাইড প্রসঙ্গে আসে, আপনি 80 দশকে 1980 সালে গিয়েছিলেন এবং আপনি বলেছেন যে তখন
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এরকম ভলান্টিয়ার গিয়েছিল। এই সাম্প্রতিক সময় আমরা সেই ট্রেন্ডটা দেখতে পাই না কেন? এখনো তো সেই রকম পরিস্থিতি আছে, বরং আরো বেশি মার খাচ্ছে ইসরায়েলকে। আমরা আরো অনেক বেশি আগ্রাসী ভূমিকায় দেখছি। একটা প্রবলেম যেটা আমি বুঝি সেটা হচ্ছে যে যেমন তখন ছিল লেবানন ওয়াজ এ স্টেট। লেবানন একটা জায়গা, এখানে যাওয়া যেত, আমরা যেতে পারতাম। এখন ধরেন আমরা এখানে 4 জন আমরা ঠিক করলাম আমরা যাব, আমরা কোথায় যাব, কোন দিক দিয়ে যাব, এটাও একটা কিন্তু প্রবলেম। আর ইসরায়েল সলিমুল্লাহ ভাই যে কথাটা বললেন, আপনি যেটা বললেন সেটাও কি ইন্টেনশনালি পরিস্থিতিটা এমন করে তোলা হয়েছে যে করা হয়েছে? আমি এটা মানে ইসরায়েলিদের একটা বিষয় হচ্ছে ওরা কোনো অবস্থাতেই প্যালেস্টাইনিয়ানদেরকে মানবে না, ওরা এদেরকে ইভেক্ট করবেই। মানে ওদের কথা হচ্ছে পৃথিবীর থেকে এদেরকে নির্মূল করে দাও, এই হচ্ছে ওদের চিন্তা ভাবনা। তো ওই চিন্তা ভাবনার থেকে তারা কোনো সময় কিন্তু এক চুল পরিমাণ সরে না। আজকে যে বিষয়টা আমরা দেখছি যে যুদ্ধটা হচ্ছে, ওরা একদম, এটা তো একটা মানবাধিকারের চরমতম অবমাননা। ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হচ্ছে, জেনোসাইড হচ্ছে, ভাই বলছেন যে ইটস এ পিওর সিম্পল জেনোসাইড। তো এটা কিছুদিন তারা করবে, আবার কিছুদিন বিরতি দিবে। এই কিছুদিন বিরতি দেওয়ার বিষয়টা হচ্ছে ওরা করে কি যে দেখবে বিশ্ব জনমতটা আমাদের এগেনস্টে খুব বেশি চলে যাচ্ছে, খুব বেশি যাচ্ছে, আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে একটু সিজফায়ার করলাম, সিজফায়ার করে আবার তারা স্টার্ট করবে। হামাসের বিষয়টা তারা এখন পুরোপুরি দোষ হচ্ছে, হামাস হচ্ছে একটা এক্সট্রিমিস্ট সংগঠন। হামাস রকেট নিক্ষেপ করেছে, আমাদের শিশু বলেছে, এরা 2টা শিশুও মারা গেছে নাকি, তাদের এই ধরনের কথাও আছে, শিশু মারা গেছে, আমরা তাদেরকে আর ছাড়বো না। এগুলো হচ্ছে মানে ওই যে পানি ঘোলা করার, যে পানি ঘোলা করলে কেন ছুতা, অজুহাত, ওই অজুহাত দিয়ে নেশানটাকে আস্তে আস্তে পাকিস্তানিরা কিন্তু চেষ্টা করেছিল আমাদের বাঙালিদেরকে এইভাবে শেষ করতে। তারা যে সিচুয়েশনটা ওইভাবে টার্ন করবে ওরা হয়তো বোঝে নাই যে কোনো বাঙালিকে রাখা যাবে না, ওইরকম কোনো প্যালেস্টাইনিয়ানকে কোনো অবস্থাতেই রাখা যাবে না। এখন হামাসের বিষয়টাকে সামনে এনে হামাস মনে করে যে আমরা আলাপ আলোচনা দিয়ে আমরা অনেক চেষ্টা করেছি, আলাপ আলোচনায় কোনো রেজাল্ট আমাদের আসেনি, আমরা ফাইট করব, ফাইটে হয় আমরা মারা যাব নাহলে তারা মারা যাবে। এবং ফাইটে কিন্তু একবার হামাস প্রচণ্ড এগিয়ে গিয়েছিল, যারা লেবানন বেস হামাস যারা, তারা কিন্তু ইসরায়েলকে একদম নাস্তানাবুদ করে দিয়েছিল। এটা কোন সময়টায়? এটা 3-4 বছর আগের কথা, একবার একটা ব্যাটল হয়েছিল। এই হত্যাকাণ্ড এখন যেটা হচ্ছে 2 বছর আগেও ঠিক একইভাবে গাজায় হামলা করেছিল। আপনাদের মনে পড়তে পারে তুরস্ক থেকে কিছু ভলান্টিয়ার একটা জাহাজে করে সেখানে শুধু রিলিফ দেওয়ার জন্য যাচ্ছিল, তাদেরকে হত্যা করেছে ইসরায়েল। মানে ইসরায়েলের পলিসি হচ্ছে সাংঘাতিক আগ্রাসী, প্রচন্ড আগ্রাসী। এটা মনে রাখতে হবে, উনি যেটা বলেছেন ওদের পলিসিকে প্রথমে বলা হয়েছিল পলিটিক্স অফ ডিসপোজিশন, এখন হচ্ছে পলিটিক্স অফ এক্সটারমিনেশন, একসাথেই চলছে। তারা মনে করছে যে ইসরায়েল, ওরা মনে করছে যে প্যালেস্টাইনিদেরকে এইভাবে দমন করা যাবে, কিন্তু প্যালেস্টাইনিরা অন্তত তাদের কৃতিত্বের জন্য এই কথাটুকু বলা যায় যে তারা এখনো টিকে আছে, লড়াইটা যাচ্ছে। লড়াইটা প্রথমে ভাবছিল আরবরা করবে, অন্য দেশ করবে, এখন ইসরায়েল বলে কি, ইসরায়েল কয়েকটা মিথ্যা কথার উপর প্রতিষ্ঠিত। একটা হচ্ছে কি প্যালেস্টাইন ভূমিতে আদিতে কোনো লোক ছিল না, আমরা মরুভূমিটাকে সবুজ করেছি, তাদের যুক্তি। এবং এই প্যালেস্টাইনিরাও তো আরব, তারা অন্য আরব দেশে গিয়ে থাকে না কেন, এই কুযুক্তিগুলি তারা গত 60 বছর ধরে 65 বছর ধরে দিচ্ছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে প্যালেস্টাইন জায়গাটা খালি ছিল না, সেটা জনবসতিপূর্ণ। এবং এখনো অধিকৃত ভূমির ভিতরে যারা আছে তাদেরকে আমরা বলছি গাজা, এটা হলো ভূমধ্য সাগরের তীরে, একটাকে আগে বলতে গাজা স্ট্রিপ, আর এটা হচ্ছে জর্ডান নদীর পশ্চিম তীর, এটা হলো ওয়েস্ট ব্যাংক। এই দুটোই হচ্ছে প্যালেস্টাইনিদের এখন কনসেন্ট্রেশন। এখানেই বলছি 15 থেকে 20 লাখ প্যালেস্টাইনি আছেন, তারাই হচ্ছে প্যালেস্টাইনের এখন কোর জনগণ। তারাই ইন্তিফাদা করেছিল, মানে তারা দখলকারী ইসরায়েলি সৈন্যদের মুখোমুখি দাঁড়িয়েছিল। একটা নতুন বৈশিষ্ট্য জানেন, এই নেতৃত্ব ছিল সম্পূর্ণ ভিন্ন, এরা হামাসেরও লোক নয়, এরা ফাতার লোক নয়। এবং তার মধ্যে আরেকটা নতুন বৈশিষ্ট্য হচ্ছে কি, আগে প্যালেস্টাইনের মেয়েরা আমাদের মেয়েদের মতো ঘরের মধ্যে আটকে থাকতো, নতুন ভূমিকা দেখা গেল মেয়েরা পুরুষদের সমানে সমানে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলি সৈন্যদের মুখোমুখি হয়েছে। 1987 সনের কথা বলছি। এই জন্য আমি একটু শেষ করি বেলাল ভাই, 1988 সনে আলজিয়ার্সে যে সম্মেলন হলো প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের, যেখানে ইয়াসের আরাফাত বক্তৃতা দিয়ে যে ঐতিহাসিক চুক্তি গ্রহণ করলো যে আমরা এখন থেকে আর সশস্ত্র সংগ্রাম করব না, তখন একই সময় শ্যারন ইটালিয়ান টেলিভিশনে বক্তৃতা দিয়ে বলছেন এই ইয়াসের আরাফাতকে যেখানে পাও হত্যা করো। মানে একটা ঐতিহাসিক পরিবর্তন হচ্ছে কি, ইসরায়েল যেটা করছে এটা সাংঘাতিক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, আন্তর্জাতিক বিধির লঙ্ঘন, সৌজন্যের লঙ্ঘন, সভ্যতার লঙ্ঘন। তারপরেও পৃথিবীব্যাপী সভ্যতার যারা প্রহরী, সভ্যতার যারা সুন্দর রক্ষক, তারা চুপ কেন?
এটি হচ্ছে প্রকৃত প্রশ্ন। আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপর আমরা আরো আলোচনা করব। আরেকটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। ইয়াসির আরাফাতের মৃত্যুর পর আমরা ইসরায়েল ফিলিস্তিনে কোনো অবিসংবাদিত নেতা দেখছি না, সেরকম সেই মানের কোনো নেতা দেখছি না। এই যে ফিলিস্তিনিদের পক্ষে আন্তর্জাতিক উদ্যোগ কমে যাওয়ার পিছনে এটা কি একটা কারণ বলে মনে করেন? না, আমার মনে হয় যেটা, যে প্যালেস্টিনিয়ানরা যখন একটা সময় যখন তারা আন্দোলন করেছে, তাদের জনগণ সমর্থন ছিল, তাদের দেশের ভেতরেও ছিল, সারা পৃথিবীতেও ছিল। কিন্তু ইসরায়েল যেটা করেছে, আমি একটা সিরিজ অফ সেমিনারে আমি যখন গিয়ে শুনেছিলাম যে তারা কিন্তু খুব পরিষ্কারভাবে তারা নিশ্চিত ছিল যে আমরা এগুলো করব। তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অতটা নির্ভরশীল ছিল না, তাদের নিজেদের উপর নির্ভরশীল ছিল কিছু, অনেকটা বেশি। আমাদের আরবরা নির্ভর করেছে আন্তর্জাতিক এই কোল্ড ওয়ারটাতে যাতে তারা টিকে থাকে। ঠিক পাকিস্তান 71 সালে যেটা করেছিল। ভারত কিন্তু অনেক কম নির্ভরশীল ছিল রাশিয়ার উপরে, কিন্তু পাকিস্তান পুরোটাই নির্ভরশীল ছিল আমেরিকার উপরে। ইয়াসির আরাফাতের ত্রুটি আমি মনে করি লোকজন বলে না, আর আমাদের দেশের যারা এখন মনে করেন সোচ্চার হচ্ছেন তাদের মধ্যে কিন্তু এই বিষয়টি দিয়ে আমাদের নিজেদের দিকে তাকানো বা প্যালেস্টাইন আন্দোলনের দিকে তাকানোর এটা বিশ্লেষণের ভঙ্গিতে আমি এতটা লক্ষ্য করছি না। এটা খুব আবেগের একটা জায়গায় চলে গেছে, এটা ন্যাচারালি এরকমভাবে দেখা হচ্ছে। কিন্তু বিষয়টা হলো যে প্যালেস্টিনিয়ানদের স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স, অবস্থান, রাজনীতি কোনোটাই তাদের মানুষের পক্ষে ছিল না, বুদ্ধিসম্পন্ন ছিল না। তাদের একটা ধারণা ছিল আমরা এগিয়ে যাব, যুদ্ধ করব, আমরা জিতে যাব। তা তো হয়নি। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব তৈরি হবে না, তা তো হয়নি। হামাস তৈরি করেছে তো মোসাদ, এবং তাহলে কিভাবে তৈরি হলো মোসাদ? তাহলে এইটা রাজনীতি করতে গেলে আপনাকে তো এই জিনিসগুলো খেয়াল করতেই হবে। তো বাংলাদেশের রাজনীতি তো সেটা কি নেতৃত্বের অভাব একটা কারণ? মানে আমার মনে হয় তাদের যে ধারণাটা ছিল যে আমরা ইসরায়েলকে সবাই মিলে যদি আক্রমণ করি ইসরায়েল হেরে যাবে, এবং 67তে বিভিন্ন দলের এই কথাটা বলা আছে। কিন্তু এদের যে কতটা দুর্বল সেটা প্রমাণ হওয়া গেল 67 সালের যুদ্ধে প্রত্যেকটা ইসরায়েলি আরব দেশ তাদের ভূখণ্ড হারিয়েছে। তাহলে ইসরায়েলকে ওইভাবে না দেখে তার বিরুদ্ধে, যেমন ধরেন আপনাদের এখানে যেরকম চলছে যে প্রচার মিছিল করে ইসরায়েলের সঙ্গে করা যাবে না, 20 বছর 30 বছর আগে কিন্তু অবস্থানটা ইসরায়েলের এতটা পক্ষে ছিল না। এখন আপনার এইরকম পরিস্থিতিতে, বিশেষ করে 9/11-এর পরে হামাস একটা ইসলামিক টেররিস্ট অর্গানাইজেশন, তার পক্ষে কতটা সমর্থন হবে? এই পরিস্থিতিতে আমি জানি না। আগেও ইয়াসির আরাফাত, তার যে ঐতিহাসিক দায়িত্ব ছিল, তিনি সবচেয়ে বেশি দিতে পারতেন, তিনিও দিতে পারেননি, ইসরায়েলিরা তাকে দেয়নি। ধরেন তিনি কিন্তু রাজনীতিতে, আমি আবার এডওয়ার্ড সাইদের কথাতে যাচ্ছি, যে সেই সময় কিন্তু তার অবস্থান ছিল, কিছুটা হলেও তার চেয়ে বেশি অবস্থান ছিল। এখনকার কোন রাজনীতিক, আব্বাস ইজ হার্ডলি, আব্বাস দিয়ে তো আর প্যালেস্টাইন রাষ্ট্র তোলা যাবে না, প্যালেস্টাইনের জন্য কোনো আসবে না। কিন্তু যেই জিনিসটা সবাইকে কষ্ট দিচ্ছে সেটা হচ্ছে যে গণমাধ্যমের মাধ্যমে বাচ্চাদের মৃত্যুর ছবি, নিরীহ মানুষ। জি, আমি একটা বিষয় এখানে বলি, যেমন হামাসের কথা, যে কথাটা এসছে, আর ইয়াসির আরাফাতের কথা, নেতৃত্ব ইসের আমি প্রত্যক্ষ করেছি সেখানে, যে সে সময় কিন্তু হামাসের আস্তে আস্তে একটু উন্মেষ হচ্ছে। বৈরুত থেকে সাউথ লেবানন পর্যন্ত যে কতগুলো পয়েন্ট ছিল, তার মধ্যে একটা জায়গায় ওখানে ক্ষুদ্র একটা গোষ্ঠীর মতো অল্প কিছু প্যালেস্টাইনিয়ান ওরা ওইটা করছে। যেমন দেখেন, প্যালেস্টাইনিয়ান তো একটা ফ্রন্ট, তো অনেকগুলো ইসেরিয়ে আল-ফাতা বলেছেন ভাই, নেফাত হাওয়াতমার একটা দল, জর্জ হাবাসের দল, আরও অনেকগুলো ছিল। নিজেদের মধ্যে এই প্রবলেমগুলো আছে। কিন্তু ইয়াসির আরাফাতের একটা গুণ কিন্তু আমি দেখেছি, সেটা হচ্ছে উনি কিন্তু এই হামাসকে কিন্তু স্বীকার করেননি। সে সময় উনি চেষ্টা করেছেন হামাস যাতে কোনো অবস্থাতেই বেরিয়ে আসতে না পারে, এই ধরনের একটা এক্সট্রিমিস্ট ইতে যেতে না পারে। এবং এই যে সাউথ লেবাননে বসে আমরা যে হামাসের উত্থানের বিষয়টা তো উনি সচেতন ছিলেন, এই জন্য তাদেরকে উনি চাইতেন না যে তাদের উত্থান সেভাবে হোক। উনি বুঝতেন যে পিপলকে নিয়ে যে অগ্রসর হতে হবে, এই বিষয়টা থাকতো ওনার মাথায়। আমি কিন্তু ইয়াসির আরাফাতকে অনেক সময় তুলনা করতাম বঙ্গবন্ধুর সাথে। তার যে একটা মানে রাজনৈতিক নেতা হিসাবে একটা ক্যারিশমা, এবং যেমন আমার সাথে দেখা হলেই
মাসুল বেলাল বলে যে উনি আমাকে জড়িয়ে ধরতেন, এটা কিন্তু একটা মিলিটারি কমান্ডারের মধ্যে কিন্তু পাওয়া যায় না। কিন্তু ইয়াসের আরাফাতের কিন্তু এই দুইটা একটা কম্বিনেশন ছিল। উনি খুব এক্সট্রিম ইস্যুর দিকে যাইতে চাইতেন না, উনি একটা প্যাচ আপ করে, এবং শেষ জীবনের শেষ সময়তেও তো উনি এটা করলেন, তো একটা রাষ্ট্রের একটা কিছুটা হলেও তো একটা দিতে পেরেছেন বিধায় কিন্তু আজকে ইতিহাস হয়তো আরো কিছুদিন পর হয়তো বলবে যে ইয়াসের আরাফাত, মানে আমরা আবু আম্মার বলি, আবু আম্মারের মৃত্যুটা কিভাবে হয়েছিল, আবু আম্মার সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। তো সেই কারণেই বলি, ইসরায়েলিরা সবাইকে তাদের উপর যারা আঘাত করে তাদেরকে প্রত্যাঘাত তারা করে, যে এটা ব্যক্তি হোক, সংগঠন হোক, আরো অনেক বড় সংগঠন, এমন একটা ধারণা তারা দিয়ে রেখেছে। এটাই কিন্তু জনগণকে সাথে নিয়ে, মানে প্যালেস্টাইনিয়ানদেরকে সাথে নিয়ে যদি অগ্রসর হওয়া যায়, ইন্তেফাদা যেটা, সেটা যদি ধরে রাখা যেত এবং এই ধরনের এক্সট্রিমিস্ট সংগঠনগুলোকে যদি আর উঠতে দেওয়া না যেত, তাহলে বিশ্ব বিবেক আজকে প্যালেস্টাইনিয়ানদের অনেক বেশি পক্ষে। যে সমস্যাটার কথা আপনি তুলেছেন আমি সেখান থেকে বলি, ইসরায়েলের এখন প্রধান শক্তি হয়েছে বিশ্ব শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বন্ধু হয়েছে এই আরব রাষ্ট্রগুলির অনেকগুলি, সৌদি আরব শুদ্ধ। কাজে সেই অবস্থায় আপনারা আপাতত মনে করতে পারেন যে ফিলিস্তিনিরা বিচ্ছিন্ন, কারণ আগে মনে রাখতে হবে ফিলিস্তিনিদেরকে যারা সমর্থন করেছিলেন আরব নেতৃত্ব, তাদের মধ্যে প্রধান ছিলেন মিশরের গামাল আবদেল নাসের। ধরেন নাসেরের সময়, নাসেরা যখন ক্ষমতায় আসলেন 1952-53 দিকে রাজা ফারুককে উচ্ছেদ করে, তখন লক্ষ্য করেন 2-1 বছরের মধ্যেই আলজেরিয়ার মুক্তি সংগ্রাম শুরু হয়েছে। তখন ফরাসিরা আলজেরিয়া এই বিপ্লবের সমর্থন করার জন্য নাসেরকে আক্রমণ করে ইসরায়েলের সাথে মিলে। ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল মিলে 1956 সনে সুয়েজের নামে, জাতীয়করণের নামে ওকে আক্রমণ করে। তারপর 67 সনের যুদ্ধে যখন মিশর পরাজিত হয়, সেই পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে নাসের 70 সনে মারা যান। আমি বলছি আরব নেতৃত্বের, অন্তত নাসেরের নেতৃত্বের এই গুণটা আমাদের স্বীকার করতে হবে। প্রকৃত প্রস্তাবে আপনি যখন আমাদের দেশের তুলনা দিচ্ছেন, তখন আমি বলছি নাসেররা যে কাজটা করছেন, যেটাকে বলা হয় বুর্জোয়া জাতীয়তাবাদী নেতৃত্ব যা করে সেটাই তারা করেছেন, কিন্তু মানে সামন্ত শক্তির বিরুদ্ধে তারা একটা হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু আজকে সেই জায়গা থেকে পশ্চাদপসরণ হয়েছে। পৃথিবীতে আরো কিছু পরিবর্তন হয়েছে। দেখেন 1990-এর পর রাশিয়ার রাজনীতি পরিবর্তিত হয়েছে। সেই সমস্ত কারণে প্যালেস্টাইনিদের দুর্ভাগ্য, আকাশ ঘনঘটা হয়ে এসছে। তাদের নেতৃত্বের মধ্যে পরিবর্তন হয়েছে। আমি বললাম তো 1964 সনে তারা যে পণ করেছিলেন, সেটা 1982 সনে তারা বুঝছিলেন এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। যখন তাদেরকে লেবানন থেকে চলে যেতে হলো, তখন তারা একটা পথ খুঁজছিলেন। তখন ইন্তিফাদাই ছিল রাজনৈতিকভাবে সঠিক কৌশল। মনে রাখতে হবে সবসময় একটা কৌশল কাজ করে না। আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে কি রাজনৈতিক স্ট্র্যাটেজি, যেটা মিলিটারি ট্যাকটিক্সকে প্রভাবিত করবে। ওদের রাজনৈতিক স্ট্র্যাটেজি ছিল পূর্ণ স্বাধীনতা অর্জন করা, কিন্তু 1988-এর পরে তারা বলেছে না, আমরা এখন আংশিক স্বাধীনতা নেব। এই আংশিক স্বাধীনতা নিতে হলে জাতিসংঘের যে কর্তব্য ছিল, জাতিসংঘের গৃহীত যে প্রস্তাবগুলো 181, 242, 338, তিনটা আউটস্ট্যান্ডিং বড় প্রস্তাব, যেখানে প্যালেস্টাইনিদের জাতীয় অধিকার স্বীকার করে নেওয়ার কথা বলা আছে। যে ইসরায়েল সেটা কোনোটাই না, আমি যে জাতিসংঘ তো ইসরায়েলকে সেটা চাপ দিচ্ছে না। আমি যে জাতিসংঘের নতুন প্রস্তাব গ্রহণের আগে পুরনো প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করা হতো, তাহলে প্যালেস্টাইনিদের অন্তত আংশিক স্বায়ত্ত শাসন হতো। এখন মূল কথাটা হচ্ছে হামাসের নামে আমরা যে কথাই বলি না কেন, হামাসের আদর্শ যে হোক না কেন, হামাস এখন প্যালেস্টাইনের জনগণের একটা উল্লেখযোগ্য অংশের সমর্থন লাভ করেছে। কিভাবে করেছে? কারণ জাতীয় স্বাধীনতার জন্য তারা আপোষহীন। আপোষহীন এই অর্থে যে তারা এখন যে কথাটা বলছে, সেই কথার মধ্যে আমি হামাসকে পছন্দ না করতে পারি, কিন্তু তার যুক্তির সারবত্তা আমাকে স্বীকার করতে হবে। সে বলছে কি, প্রত্যেক 2 বছর পর পর এরকম হামলা হবে, অথচ আমাদের এর বিরুদ্ধে কোনো প্রতিকার থাকবে না, এটা হতে পারবে না। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই প্রতিশ্রুতি চাই যে ইসরায়েল এই ধরনের আক্রমণ আর করবে না। মানে এই জন্য বলছে এখন যে তারা অবরোধ করেছে, সেখান থেকে তারা প্রত্যাহার করে চলে যাক। 2 বছর একই কথা ছিল, তারা চলে গেল। মোট কথা হচ্ছে আজকে সমগ্র প্যালেস্টাইন ভূখণ্ড, গাজা এবং পশ্চিম তীর সহ অন্যতম বটে আজ ইসরায়েলের অকুপাইড টেরিটরি। আপনার এই সত্যটা যদি আপনি খেয়াল না করেন, তাহলে এটাই এখন বাস্তবতা। এখন অকুপাইড টেরিটরিতে দক্ষিণ আফ্রিকায় যে ঘটনাটা ঘটেছিল অ্যাপার্থাইডের সময়, তখন নেলসন ম্যান্ডেলাকে তারা সবাই হিরো বলেন। তখন নেলসন ম্যান্ডেলারাও তাদের কৌশল পরিবর্তন করেছিলেন। তারা একসময় সশস্ত্র সংগ্রাম করেছিলেন, আরেক সময় তারা গণতান্ত্রিক প্রক্রিয়া গেছেন। এমনকি স্বাধীন হওয়ার পর উনি বলেছেন কি, এই যে ট্রুথ কমিশন যেটা তৈরি করলো, যে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করলো, অনেক সময় কৌশল পরিবর্তন করতে হয়। আমি বলছি প্যালেস্টাইন নেতৃত্বের সামনে আর কি পথ খোলা আছে? পথ হচ্ছে একটাই, যে ইসরায়েলের বিরুদ্ধে তাকে নৈতিক যুদ্ধে জয়ী হতে হবে বিশ্ব জনমতের কাছে। আমি আজকে যে বিশ্ব জনমতকে তাদের পক্ষে আনতে হবে, সেটার জন্য আমাদের দায়িত্ব আছে। উনি আফসান ভাই যেটা বলছেন, আমরা একটা বিরতি নিয়ে আসি। আচ্ছা, আরো একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
বিরতির ফিরে এলাম আজকের বাংলাদেশে। যে প্রসঙ্গে কথা হচ্ছিল যে আরব জাহানে যত জাতি আছে তারা সকলে একবার বলে আমরা আরব জাতি, আবার তারা বলে আমরা মিশরীয় জাতি, আমরা সিরীয় জাতি, আমরা ইরাক জাতি। সমস্যা একটা আছে। আমি ধরে নিচ্ছি প্যালেস্টাইনিরা আরব জাতিরই অংশ, কাজে প্যালেস্টাইনিদের ক্ষেত্রে আরবদের ভূমিকা আছে। ওসমানিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে প্যালেস্টাইনিরা বিদ্রোহ করেছিলেন, আরবরা বিদ্রোহ করেছিলেন, তাই তারা পড়েছেন ব্রিটিশদের হাতে। সহজ করে বলতে গেলে ব্রিটিশরা দিয়ে গেছে ইহুদিদের হাতে। এইভাবে তো ইসরায়েল রাষ্ট্র গড়ে উঠেছে। আজকে প্যালেস্টাইনিরা আরব জগতের সবচেয়ে প্রগতিশীল শক্তি, তারা ছিল আরব জগতের ধনতান্ত্রিক রূপান্তরের শক্তি, কিন্তু আজকে তাদের পরাজয় মানে সকলের পরাজয়। আমাদের দায়িত্ব হচ্ছে প্যালেস্টাইনিদের এই বেদনার সাথে একাত্ম হওয়া, এই জন্য যে তাদের মুক্তির মধ্যে আমাদের মুক্তিরও একটা অংশ আছে। আমাদের দেশে আমরা যেই লড়াই করে দেশ স্বাধীন করেছি, আমরা যেই ডেমোক্রেটিক স্পিরিটে আমাদের জাতি গঠন করার চেষ্টা করছি, আমরাও যেমন সাফার করছি, প্যালেস্টাইনেরও সেই অবস্থা। আচ্ছা ভাই, এই প্রসঙ্গে আপনার কাছে আসছি। গতকাল গাজা ইসরায়েলের নির্বাচন হামলা ও হত্যার তীব্র নিন্দা জানিয়েছে আমাদের মন্ত্রিসভা। আমাদের মন্ত্রিসভায় কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা নিন্দা জানিয়েছে। আমাদের সরকার আর কিভাবে বা জনগণ আর কিভাবে তাদের পাশে থাকতে পারি, যেটা বললেন এখন সলিমুল্লাহ খান। সলিমুল্লাহ খান যেগুলো বললো আমি সম্পূর্ণ একমত, সবার আমাদের সবাই এটা করা উচিত। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা প্যালেস্টিনিয়ানদের ব্যাপারে এত সচেতন, আমাদের নিজেরা যখন নিজেরা অত্যাচার করি, আমাদের দেশের আদিবাসীর উপর অত্যাচার করি, হিন্দুদের উপর অত্যাচার করি, তখন আমাদের কিন্তু ভেতরে মানবতাটা জাগে না, এবং এটা আমাকে একটু চিন্তিত করেছে। আমি প্রায় 100-র মতো রিকোয়েস্ট পেয়েছি যে প্যালেস্টিনিয়ানদের সমর্থন করুন, প্যালেস্টিনিয়ান আমার কম্পিউটারে, কিন্তু আমি একবারও মনে পড়ে না যখন হিন্দু সম্পত্তি যায়, হিন্দু কিন্তু সেগুলো নিয়ে আমাদের বুদ্ধিজীবী না হয় না, সেটাই বলছি। আমি বলছি যেভাবে বড় মাপের যে জিনিসটা হচ্ছে এখন, এটা আমার কাছে চিন্তিত করছে যে আমরা কি দূরের জিনিস আছে বলেই অন্যদের ভাবনাটা আমাদের থাকা উচিত যে শক্তি যার অনেক বেশি, সে যে দুর্বল তার উপরে অত্যাচার করতে পারে এবং করে। আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যখন সবল হই, শক্তিমান হই, আমরা যারা আমাদের মধ্যে যারা দুর্বল তাদের উপরে যেন অত্যাচারটা না করি। তাহলে দূরের প্যালেস্টাইন আর আমার পাশের বাড়িতে আমি যে অত্যাচারটা করি, আমার মনে হয় এইখানে আমাদের চিন্তা করার প্রয়োজন। অবশ্যই। আরব লীগ কিংবা ওআইসি এরা কি ভূমিকা রাখছে? এদের ভূমিকার কথা আমরা জানি, এদের ভূমিকার কথা নিয়ে আমি একটা কথাও বলবো না। আমি বলতে চাই যে বিষয়টা, সেটা হচ্ছে যে প্রতিটা মানুষের, সারা বিশ্বের প্রতিটা মানুষের মন আছে, বিবেক আছে। এই বিবেকটা হয়তো রাত্র আসে, দিন আসে, পরিবর্তিত হয়, কিন্তু প্রগতি সবসময় সামনে থাকে। এবং আজকে যে নৈরাশ্য আমরা দেখছি, প্যালেস্টাইনি শিশু মারা যাচ্ছে, আমাদের খারাপ লাগছে, আমরাও মনে মনে কাঁদছি, এই কান্নাটাই কিন্তু একসময় একটা শক্তিতে রূপান্তরিত হবে, সারা বিশ্ব বিবেক জাগ্রত হবে, আমি এটা আশা করি। এবং তখন হয়তো আজকে ইসরায়েলিরা যেভাবে এগিয়ে আসে, যেভাবে যা ইচ্ছা তাই করে ফেলে, সেই কাজটা হয়তো তারা তখন করতে পারবে। অবশ্যই। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়ে। শুভরাত্রি।